শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘ বিভাগ। তোমরা পর্ব একে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পর্ব একে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের এমসিকিউ প্রশ্ন, এক কথায় প্রশ্ন উত্তর এবং দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ঘ বিভাগের অর্থাৎ রচনামূলক প্রশ্নে অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্নে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখো, এক নম্বর প্রশ্ন হচ্ছে, আজকে আমরা মূলত 1 থেকে 3টি দৃশ্যপট নির্ভর রচনামূলক নিয়ে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে মোট 1 থেকে 60টি রচনামূলক প্রশ্ন রেখেছি, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখো, ঘ নাম্বার যে পার্টটি রয়েছে অর্থাৎ রচনামূলক অংশ, দৃশ্যপট নির্ভর। এক নম্বর প্রশ্ন হচ্ছে, একটি মোটরসাইকেল যদি 108 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল এবং ব্রেক চাপার পর যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে আরোহী সহ মোটরসাইকেলের ভর যদি কত হয়, 250 কেজি হয়, তাহলে এটি দেওয়া হয়েছে প্রথম দৃশ্যপট। এবং দ্বিতীয় হিসেবে দেখো যে নিচের চিত্রে দুইজন বালক দেওয়া হয়েছে। একজন বালকের ভর হচ্ছে 1.2 কেজি, যা ফুটবল একই ভরের একটি পাথরকে ক্লিক করতেছে। একটা হচ্ছে ফুটবলকে, একটা হচ্ছে কি পাথরকে। দেখো, একটা পাথরকে কিক মারতেছে, এখানে একটা ফুটবলকে কিক মারতেছে। এবং বলা হয়েছে বলটি 0.1 সেকেন্ড স্থির অবস্থান থেকে 15 m/s বেগে লাভ করলে কিন্তু পাথরটির ক্ষেত্রে 0.1 সেকেন্ড স্থির অবস্থান থেকে 15 m/s বেগ প্রাপ্ত হয়। ক নম্বর বলা হয়েছে দৃশ্যপট 1 থেকে যে ব্রেকের মাধ্যমে মোটরসাইকেলের উপর যে প্রয়োগকৃত বল সেটি হিসাব করতে বলা হয়েছে। খ নম্বর বলা হয়েছে দৃশ্যপট 2 এর সময়ের সাপেক্ষে ফুটবল এবং বস্তুর উপর প্রয়োগকৃত বলের মানের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, একটা গ্যাস দেওয়া হয়েছে, এই গ্যাসটি হচ্ছে বেলুনের মধ্যে রয়েছে, আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কঠিন পদার্থ দেওয়া রয়েছে। ক নম্বর বলা হয়েছে ব্যাপন অনুসরণের উভয় দৃশ্যপটের কোন চরিত্রের জন্য প্রযোজ্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। খ নম্বর হচ্ছে পদার্থের অবস্থার সাথে আন্তঃআণবিক শক্তির সম্পর্ক দৃশ্যপটের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এবং দেখো, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এ একটি মৌল, বি একটি মৌল, সি একটি মৌল। এ মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, বি মৌলটা হচ্ছে 15, সি মৌলটা হচ্ছে 17 এবং ডি মৌলটা হচ্ছে 20। এখন বলে দেওয়া আছে এবিসিডি কোনো মৌলের প্রতীক নয়, এটা হচ্ছে জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ক নম্বর বলেছে এবিসিডি মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো। খ নম্বর বলেছে এ এবং ডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো চলো আমরা আজকে মূলত 1 থেকে 3 পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করি এবং সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো এগুলোর উত্তর দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে, যেগুলো রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন। আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে রচনামূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো আমরা দেখো, ক নম্বর প্রশ্নে বলেছিল 1 নংয়ের কয়ে আমরা এভাবে উত্তর করব যে এখানে, আর তোমরা যদি এগুলার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পেয়ে যাও, আমাদের আর্য পাঠশালা যে চ্যানেলটি রয়েছে সেটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, লিখতে পারি যে আরোহী সহ মোটরসাইকেলের ভর হচ্ছে দেওয়া ছিল 250, m=250 এবং আদিবেগ ছিল প্রায় 108 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি আমরা মিটার/আওয়ারে নিয়ে আসি, এটা আসবে 30 m/s এবং শেষ বেগ হচ্ছে 0, যেহেতু গাড়িটি থেমে গেছিল এবং থামতে প্রয়োজনীয় সময় আমাদের দেওয়া ছিল 5 সেকেন্ড। তাহলে মোটরসাইকেলের উপর প্রয়োগকৃত বলের পরিমাণ আমরা a = ভাট। তাহলে আমরা জানি a = v - u/t, v - u/t। এখান থেকে ত্বরণটা বের করব। তাহলে শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 30। 0 থেকে 30 গেলে 5 দ্বারা ডিভাইড করলে -6 সেন্টিমিটার আসবে, মানে -6 m/s² আসবে। তাহলে আমরা জানি যে জানা আছে F = ma, অর্থাৎ নিউটন স্যারের দ্বিতীয় সূত্র, m এর জায়গায় m এর মান, এর জায়গায় এর মান। এটা যদি ক্যালকুলেটর বসিয়ে দাও, এটা আসবে -1.5 × 10³ নিউটন। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। তো আমরা এখানে লিখবো যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বাধাদানকারী বলকে বোঝানো হয়েছে। মোটরসাইকেলের উপর প্রয়োগকৃত বলের মান হচ্ছে 1.5 × 10³ নিউটন। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, খ নাম্বার প্রশ্ন এইভাবে করবো যে ফুটবলের উপর প্রয়োগকৃত বলের পরিমাণ F1 বের করবো এবং পাথরের উপর প্রয়োগকৃত বলের পরিমাণ F2 বের করবো। তাহলে দেখো, এখন আমরা ফুটবলের ভর M1 = 1.2 কেজি, আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 15 m/s আর সময় হচ্ছে 0.1 সেকেন্ড, প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমরা জানি F = কি ma, m এর জায়গায় m1 এর মান এবং এ জায়গায় আমরা a সমান কি লিখতে পারি, v - e, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়।
তাহলে শেষ বেগে এম এর জায়গায় এম এর মান ব্যবহার করেছি, শেষ বেগের জায়গায় 15, আদি বেগের জায়গায় 0 আর সময় ছিল 0.1 ব্যবহার করেছি। এটা যদি ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে 180 নিউটন। সেম ভাবে আমরা পাথরকে যে ধাক্কা মারতেছিল না, পাথরকে কিক মারতেছিল, তো পাথরের ক্ষেত্রে আমরা প্রয়োগকৃত বলটা বের করতে পারি, যেটা হচ্ছে F2। তাহলে এখানে লিখেছি যে পাথরের ভর M2 = পাথর তো একটাই এসেছে 1.2, কারণ বলের পরিমাণ এবং পাথরের পরিমাণ একই ছিল। আদি বেগ হচ্ছে 0 এমএস/পারসন এবং শেষ বেগ হচ্ছে 15 এমএস/পারসন, আর এখানে সময় ছিল কত, T2 = 0.1 সেকেন্ড। তো আমরা জানি F2 = M2 A2, অর্থাৎ নিউটন স্যারের দ্বিতীয় সূত্র। M2 ছিল M2 রাখলাম, A সমান লেখা যায় কি V - U/T। M এর জায়গায় M এর মান 1.2, আর শেষ বেগের জায়গায় 15, আদি বেগ হচ্ছে 0 আর T হচ্ছে 0.1 মানে 0.01, এটা করলে আসবে 1800 নিউটন। দেখা যাচ্ছে F2 এর পরিমাণটা বড় F1 এর তুলনায়। তাহলে আমরা এটাকে ভাগ করে দিই, F2 ভাগ F1, এটা যদি ডিভাইড করি এটা আসবে 10। তাহলে F2 হচ্ছে F1 এর কয় গুণ বলো তো? 10 গুণ। তাহলে আমরা বলবো যে পাথরের উপর প্রয়োগকৃত বলের মান ফুটবলের উপর প্রয়োগকৃত বলের মানের কয় গুণ? 10 গুণ। আশা করি তোমরা 1 নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ঠিক একইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। চলো আমরা 2 নম্বর প্রশ্নে দেখি। দেখো 2 নম্বর প্রশ্নে কয়ে বলা হয়েছিল যে দৃশ্যপটের 1 নং চিত্রে গ্যাসীয় যে নাইট্রোজেন অক্সাইড এবং 2 নং চিত্রে যে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখানো হয়েছে, এখানে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে মূল পার্থক্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার আমরা এইভাবে লিখবো পার্থক্যটি হলো নিঃসরণ কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্যাপন কঠিন, তরল এবং গ্যাসীয় 3 ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। নিঃসরণের ক্ষেত্রে গ্যাসীয় মাধ্যমে চাপের পার্থক্যের কারণে কি হয়, সরু ছিদ্রপথ থেকে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। অপরপক্ষে ব্যাপন প্রক্রিয়াটি কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘন তাপমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি স্থানান্তরিত হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ছড়িয়ে পড়ে। যেহেতু দৃশ্যপট 2-এ পটাশিয়াম পারম্যাঙ্গানেট পদার্থের ভৌত অবস্থা কঠিন, তারপর হচ্ছে আপনার দ্রবীভূত অবস্থায় এটি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব না থাকায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 নিঃসরণ ঘটে না। অপরদিকে গ্যাসীয় নাইট্রোজেন যে অক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইডের ক্ষেত্রে ব্যাপন এবং চাপের পার্থক্যের কারণে নিঃসরণ ঘটতে পারে। অতএব বলা যেতে পারে দৃশ্যপটের 1 এবং 1-এ যে নাইট্রোজেন অক্সাইড এবং এর ক্ষেত্রে ব্যাপন এবং নিঃসরণ প্রক্রিয়াটি ঘটলেও 2 নংয়ের ক্ষেত্রে কেবলমাত্র কি ঘটেছে, নিঃসরণটি ঘটেছে। নিঃসরণটি 2 নংয়ের ক্ষেত্রে কেবলমাত্র ব্যাপন ঘটবে, কিন্তু নিঃসরণ ঘটবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো খ নাম্বার প্রশ্নের উত্তরটা ভেবে লিখবো যে দৃশ্যপটের 1 এবং 2 চিত্রের যথাক্রমে গ্যাসীয় নাইট্রোজেন অক্সাইড এবং কঠিন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিদ্যমান। 2 নং চিত্র হতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুব কম, অর্থাৎ ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা কি হয়, খুবই কম হয়। ফলে এদের মধ্যে আকর্ষণ অর্থাৎ ইন্টারমলিকিউলার এনার্জিটা সবচেয়ে বেশি হয়। পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি প্রয়োজন এর মাধ্যমে এরা যুক্ত থাকে, তাদেরকে বলা হয় আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকিউলার এনার্জি বলা হয়। আন্তঃআণবিক শক্তি সর্বদাই তাদের আন্তঃআণবিক দূরত্বের সাথে সম্পর্কিত। আন্তঃআণবিক দূরত্ব যত কমবে এবং আন্তঃআণবিক শক্তিটা তত বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে গ্যাসীয় যে নাইট্রোজেন অক্সাইড ছিল এর ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি দূরত্বটা সর্বাধিক, ফলে এদের আন্তঃআণবিক শক্তিটা সবচেয়ে কম হয়। আমরা একটা চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, দূরত্বটা কি বেশি, তার জন্য শক্তিটা কি কম। সেম ভাবে যদি আমরা কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে কাজ করি, এক্ষেত্রে যেহেতু এটা কঠিন, তাহলে অণুগুলো খুব কাছাকাছি অবস্থায় থাকবে। তখন অণুগুলো খুব কাছাকাছি অবস্থায় আছে, আর অণুগুলো যখন কাছাকাছি অবস্থায় থাকবে তখন এদের মধ্যে আন্তঃআণবিক শক্তিটা কি হবে বলতো, বেশি হবে। তো এখন আমরা ব্যাখ্যা করবো। দেখো ব্যাখ্যাটাই হয়ে লিখবো যে গ্যাসীয় নাইট্রোজেন অক্সাইডের পদার্থের অধিক আন্তঃআণবিক দূরত্বের কারণে এরা অণুগুলোর মধ্যে গতিশক্তি সর্বাধিক, ফলে অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তিও কি হয়, দুর্বল হয়ে পড়ে। অপরদিকে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অণুতে স্বল্প আন্তঃআণবিক দূরত্বের কারণে এর অণুগুলোর গতিশক্তি নাই বললেই চলে। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যোগের অণুতে আন্তঃআণবিক শক্তির বেশি হয়ে থাকে। সুতরাং বলতে পারি কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি ও গ্যাসীয় নাইট্রোজেন অক্সাইডের যৌগের ক্ষেত্রে সবচেয়ে কম। আশা করি তোমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো আমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। দেখো 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে A, B, C, H, D এবং 4টে মৌল রয়েছিল, যথাক্রমে হচ্ছে ফ্লোরিন 9, তারপর হচ্ছে আপনার ফসফরাস 15, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে 17 আর হচ্ছে 20 হচ্ছে ক্যালসিয়াম। নিচে এদের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হলো। আমরা জানি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকেই মূলত আমরা যোজ্যতা ইলেকট্রন বলে থাকি। তো ফ্লোরিনে যদি ইলেকট্রন হ্রাস করি তাহলে এটা হবে 1d স্কয়ার 2d স্কয়ার 2p5। তো দেখো ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো এই যে দেখো 2 নাম্বার শক্তি স্তরে আমি মার্ক করে দিচ্ছি 2 নাম্বার শক্তি স্তরে এখানে 2টা ইলেকট্রন, এখানে 5টা, 5 আর 2 যোগ করলে কয়টা হবে 7টা, কারণ 2 নাম্বার সেলে মোট 7টি ইলেকট্রন, তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে কত 7টি। সেম ভাবে ফসফরাসের ইলেকট্রন হ্রাস করে পাবা 1d স্কয়ার 2d স্কয়ার 2p6 এবং 3d স্কয়ার এবং 3p5। তো আমরা যদি 3 নাম্বার সেলটা চিন্তা করি তাহলে 2টা এখানে 3টা, মোট কয়টা হবে 5টা হবে। সেম ভাবে ক্লোরিনের ক্ষেত্রে পাবা কয়টা 7টা এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে পাবা কয়টা মূলত 2টা। তাহলে আমরা এভাবে যোজ্যতা ইলেকট্রনগুলো বের করতে পারবো। চলো আমরা খ নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো
ক নং প্রাপ্ত বা ক নং প্রশ্ন হতে পাই এ এবং বি মূলদ যথাক্রমে ফ্লোরিন এবং ক্যালসিয়াম। এটা একটা ধাতু, এটা একটা অধাতু। আমরা জানি ধাতু অধাতু মিলে কি হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন ঘটে, তাই না? এভাবে লিখবো যে এদের বন্ধন গঠন প্রক্রিয়া নিম্নে ব্যাখ্যা করা হলো। তো দেখো ক্যালসিয়াম এবং ফ্লোরিনের মধ্যে ক্যালসিয়াম ধাতু এবং ফ্লোরিন হচ্ছে অধাতু, এদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে। সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে এই ধরনের বন্ধন গঠিত হয়। ধাতু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়, অপরদিকে অধাতু সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবেই সৃষ্ট দুটি বিপরীত আধানের ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে পরস্পর যুক্ত হয়ে বন্ধন গঠন করে, তাকে বলা হয়, বা যে বন্ধন গঠন তাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি। তো ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করবে, হয় ক্যালসিয়াম 2+ আয়ন পরিণত হবে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে, অপরদিকে দুটি ফ্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করে F- আয়নে পরিণত হবে। এভাবেই সৃষ্ট ক্যালসিয়াম 2+ আয়ন এবং F1 ফ্লোরিন মাইনাস আয়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড অনুগঠন করবে। এর ডায়াগ্রাম চিত্র এভাবে লিখব যে দেখো এখানে ক্যালসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো দেখো ফ্লোরিনের কয়টা ইলেকট্রন বলো তো? ফ্লোরিনের লাস্ট শেলে কয়টা? 7টা। তাহলে এই একটা ইলেকট্রন একে দিয়ে দিবে এবং এই ইলেকট্রনটা একে দিয়ে দিবে। এতে কি হবে? এখানে দেখো এখানে 8টা পূরণ হচ্ছে, আর এখানে কি দুইটা ইলেকট্রন সারে দিয়ে এখানে অষ্টক পূরণ হচ্ছে, আর এখানেও কয়টা? অষ্টক পূরণ হচ্ছে। তাহলে এখানে ক্যালসিয়াম অষ্টক নিয়ম মানলো, 8টা পূরণ হলো, অর্থাৎ দুইটা সারে দিয়ে 8টা পূরণ হলো, এবং ফ্লোরিনের ক্ষেত্রে 7টা ছিল, একটা গ্রহণ করার পরে এখানে 8টা হলো। তাহলে সুন্দর মতো ওরা 8টা করে ইলেকট্রন অর্থাৎ অক্টেট রুলস মানছে, তাহলে এখানে সুন্দর করে যৌগ গঠন করতে পারবে। তো আজকের পরে আমি তোমার সাথে এক নম্বর সৃজনশীল, 2 নম্বর সৃজনশীল এবং 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আমি তোমাদের সাথে বাকি যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।